আজ ব্র্যাম স্টোকারের লেখা প্রেতাত্মার হাতছানি আজ চতুর্থ ও শেষ পর্ব। আস্তে আস্তে আমার চেতনা আরও ফিরতে থাকে। আমি শুনতে পাই কে বা কারা যেন ওহে ওহে বলে কাকে যেন ডাকছে। তারা যে সংখ্যায় একাধিক তা তাদের কণ্ঠস্বর শুনে মনে হয়। নেকড়েটা আমার কাছ থেকে উঠে দাঁড়ায়, প্রচণ্ড গর্জন করতে শুরু করে। একটা লাল আভা চারিদিকে ঘুরে বেড়ায়। মানুষের কণ্ঠস্বর যতই আমার দিকে তাকাতে শুরু করে ততই নেকড়ের গর্জন বীভৎস হয়। মানুষের কণ্ঠস্বর পেয়েও আমি সাড়া দিতে পারি না ভয়। একটু পরেই কয়েকজন ঘোড়ায় চড়ে আমার দিকে আসছে বলে মনে হয়। তাদের হাতে টর্চ আছে। সেই টর্চের আলো ফেলে তারা কাকে যেন খুঁজছে। কিছু পরেই ঘোড়সওয়াররা কাছাকাছি আসে। তাদের দলপতি আমাকে নেকড়ে মনে করে বন্দুকের নিশানা করে, কিন্তু সৌভাগ্যবশত অন্য ঘোড়সওয়াররা দলপতির হাতে ধাক্কা দেয়, ফলে গুলিটা আমার সামান্য উপর দিয়ে চলে যায়। পরক্ষণে নেকড়েটাকে সমাধি ক্ষেত্রের দিকে চলে যেতে দেখে আর একজন ঘোড়সওয়ার তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একটু পরেই ঘোড়সওয়াররা আমার কাছে আসে। তাদের দলপতির নির্দেশে দু একজন ঘোড়সওয়ার নেকড়েটার সন্ধানে যায়। ঘোড়সওয়ারদের মধ্যে দুজন ঘোড়া থেকে নামে, আমার পাশে বসে, হাত দিয়ে আমার মাথা তোলে, বুকে কান দিয়ে হৃৎপিণ্ড কাজ করছে কিনা তা পরীক্ষা করে। পরক্ষণেই দলপতির উদ্দেশ্যে বলে, লোকটার জীবনী শক্তি এখনো আছে, মরে যায়নি। সঙ্গে সঙ্গে তারা উত্তেজনা বৃদ্ধিকারী তরল পানীয় আমার মুখে ঢেলে দেয়। তারপরেই শরীরে যেন সামান্য শক্তি ফিরে পাই। চারিদিকে তাকাই। ঘোড়সওয়ার দলের সর্দার সকলকে একত্রিত হওয়ার জন্য হাঁক দেয়। নেকড়ের খোঁজে যারা গিয়েছিল তারা কবরের গোলক ধাঁধা পথ দিয়ে টর্চের আলো ফেলতে ফেলতে আসে। সকলে একত্রিত হলে সর্দার নেকড়েটার কথা জিজ্ঞেস করে। সঙ্গে সঙ্গে একজন ঘোড়সওয়ার ভয় মিশ্রিত কণ্ঠে বলে, না না, নেকড়েটাকে পাওয়া যায়নি। তাছাড়া আমাদেরও এক্ষুনি স্থান ত্যাগ করা উচিত, কেননা জায়গাটা সুবিধের নয়। তাছাড়া আজকের রাতটার কথা মনে রেখো। একজন আমাকে দেখিয়ে বলে, এই নেকড়েটা এর বুকের উপরে বসেছিল, ওর গলাটা পরীক্ষা করে দেখো না। সর্দারটি আমার গলায় টর্চের আলো ফেলে, বলে, না না, সেরকম কিছু নেই। গলার চামড়ায় বোধহয় সেরকম কোনো ক্ষতি হয়নি। আর ওই নেকড়েটা গর্জন না করলে হয়তো এই লোকটিকে আমরা খুঁজেই পেতাম না। ওকে বাঁচানোর কোনো প্রশ্নই উঠত না। যে ঘোড়সওয়ারটা আমার মাথা তুলে ধরেছিল সে প্রশ্ন করে, নেকড়েটার কি হলো? ওকে কি আঘাত করা যায়নি? লম্বাটে ফ্যাকাশে মুখোলা ঘোড়সওয়ারটা ভয় কাঁপতে কাঁপতে বলে, এই বিস্তীর্ণ স্থান জুড়ে যে কবর আছে তারই একটাও রাস্তা না। কাজেই আর দেরি করা ঠিক হবে না। যত তাড়াতাড়ি এই অভিশপ্ত জায়গা থেকে চলে যেতে পারি ততই মঙ্গল। দলের সর্দার আমাকে বসাতে চেষ্টা করে, সঙ্গের লোকদের কি যেন ইশারা করে। সঙ্গে সঙ্গে অন্যান্যরা ধরাধরি করে আমাকে একটা ঘোড়ার পিঠে বসিয়ে দিল। যতক্ষণ পর্যন্ত সর্দার সেই ঘোড়ার পিঠে লাফিয়ে না ওঠে ততক্ষণ অন্যান্যরা ঘোড়ার দুদিক দিয়ে আমাকে ধরে রাখে।
সর্দার এক পায়ে ঘোড়ার পিঠে উঠে দুহাত দিয়ে বেশ শক্ত করে আমাকে জড়িয়ে ধরে, সকলকে এগোবার জন্য আদেশ করে। সর্দারের আদেশে সকলে নিজের নিজের ঘোড়ায় ওঠে, সামরিক কায়দায় ঘোড়া ছোটায়। সে সময় শরীরের অবস্থা খুবই কাহিল ছিল, কাজেই অনেক চেষ্টা করেও মুখ থেকে কোনো কথা বের করতে পারি না। অল্প পরেই হয়তো আমি ঘুমিয়ে পড়ি, কেননা আমার যখন ঘুম ভাঙে তখন আমি দেখি আমি মাটির উপরে দাঁড়িয়ে আছি। আমার দুপাশে ঘোড়সাওয়ারের মধ্যে দুজন দুপাশ থেকে আমাকে ধরে আছে। চারিদিকে পরিষ্কার সূর্যের আলো চমৎকার এক পরিবেশ সৃষ্টি করেছে। দূরে বরফের উপর সূর্যের আলো পড়ে যেন আবির রঙের সৃষ্টি করেছে। ঘোড়সওয়ারদের সর্দার ওরফে সৈনিকদের অফিসার সৈনিকদের বলে, প্রকৃত ঘটনা তোমরা কাউকে বলবে না। একজন সৈন্য ব্যস্ত হয়ে প্রশ্ন করে, তাহলে কি বলবো স্যার? অফিসার ইশারায় সৈনিকটিকে থামায়, বলে, বলবে পথে একজন অজ্ঞাত পরিচিত ইংরেজ ভদ্রলোককে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখি। অবশ্য একটা কুকুর তাকে পাহারা দিচ্ছিল। ওটা কোনো মতেই কুকুর ছিল না, আমি বেশ জোর দিয়ে বলতে পারি যে ওটা একটা হিংস্র নেকড়ে ছিল। অফিসারটি এবারও সৈনিকটিকে থামিয়ে দেয়, বেশ বিরক্তির সঙ্গে বলে, আমি বলছি ওটা কুকুর ছিল, নেকড়ে নয়। অন্যান্য সৈনিকরা অফিসারের আদেশ মাথা পেতে নেয়, শুধু মৃদু স্বরে বলে, হ্যাঁ কুকুরই। একজন মাত্র সৈনিক ভীত স্বরে বলে, ইংরেজ ভদ্রলোকের গলায় যে ক্ষতের চিহ্ন আছে তা কোনো মতেই কুকুরের নয় স্যার, ওটা নেকড়ের দ্বারা সৃষ্টি হয়েছে। সৈনিকটির কথায় আমি আমার গলায় হাত দিই, সঙ্গে সঙ্গে গলায় বেশ যন্ত্রণা অনুভব করি, ক্ষতের কষ্টে চিৎকার করে উঠি। আমার চিৎকারে সকলে আমাকে ঘিরে দাঁড়ায়, আমার গলার ক্ষত স্থান দেখার জন্য ব্যস্ত হয়। কিন্তু সঙ্গে সঙ্গে সেই অফিসারটির গম্ভীর কণ্ঠস্বর শোনা যায়, সকলকে নিজ নিজ জায়গায় দাঁড়াতে আদেশ করে, বলে, কুকুর ছাড়া অন্য কথা বললে সকলে আমাদের পরিহাস করবে, আমরা মুখ দেখাতে পারবো না। এবার সকলেই অফিসারটির বক্তব্যকে মেনে নেয়। আমাকে একটা অশ্বারোহী সৈনিকের ঘোড়ায় তুলে দেয়, আমাকে নিয়ে সকল মিউনিকের শহরের দিকে যেতে থাকে। শহরে ঢোকার সঙ্গে সঙ্গে একটা ঘোড়ার গাড়িকে অপেক্ষা করতে দেখে আমি অবাক হই। সৈন্যরা ধরাধরি করে আমাকে ঘোড়ার গাড়িতে তুলে দেয়, আমিও বেশ স্বস্তি পাই। সৈন্যদের অফিসারটি অন্যান্য সৈনিকদের ব্যারাকে ফিরে যেতে আদেশ করে, নিজে ঘোড়া ছুটিয়ে আমার ঘোড়ার গাড়ির পেছনে আসতে থাকে। হোটেলের সামনে গাড়ি পৌঁছানোর সঙ্গে সঙ্গে হোটেলের মালিক হেরডেলব্রুক হন্তদন্ত হয়ে গাড়ির দিকে ছুটে আসে। আমার জন্যে যে সে খুবই চিন্তিত ছিল তা তার হাবভাব দেখে বোঝা যায়। এবার অফিসারটি হেরডেলব্রুককে দেখে সামরিক কায়দায় অভিবাদন করে, আমাকে হেরডেলব্রুকের হাতে বুঝিয়ে দিয়ে চলে যেতে চায়। হেরডেলব্রুক আগে থেকে সৈনিকদের জন্য খাবার দাবারের বিশেষ ব্যবস্থা করেছিল। অফিসারটি বিদায় চাওয়ার সঙ্গে সঙ্গে হোটেলের একটি পরিচারিকা হেরডেলব্রুককে সে কথা মনে করিয়ে দেয়। অফিসারটি কাজের অজুহাতে হেরডেলব্রুকের আমন্ত্রণ রক্ষা করতে পারে না। এবার আমি
অতি কষ্টে কৃতজ্ঞতা জানাই অফিসার ও তার সঙ্গী সৈনিকদের প্রতি। অফিসারটি আমাকে ধন্যবাদ জানিয়ে নিজের ব্যারাকের দিকে ঘোড়া চালিয়ে এগিয়ে যায়। হোটেলের মালিক নিজের লোকজনদের সাহায্যে অতি যত্নে আমাকে হোটেলের ভিতর নিয়ে যায়। আমি একটু সুস্থ বোধ করি। মনের কৌতূহলকে আর চেপে রাখতে পারি না। হেরডেলব্রুককে একলা পেয়ে বলি, আমি ঠিক বুঝতে পারছি না যে সৈন্যরা হঠাৎ আমাকে খুঁজতে বেরোলোই বা কেন, আর আমাকে সেই পরিত্যক্ত গ্রামের কারখানার পাশ থেকে এত ঝুঁকি নিয়ে উদ্ধারই বা করলো কেন। আমি পাঠিয়েছিলাম ওদের, উত্তর দেয় হেরডেলব্রুক। আপনি বা জানলেন কি করে যে আমি বিপদে পড়েছি? প্রথমে বুঝি যখন আপনার ঘোড়াগাড়ির গাড়োয়ান ভাঙা গাড়ি কোনো মতে এখানে নিয়ে আসে। গাড়ির এই অবস্থা হওয়ার কারণ হলো গাড়ির ঘোড়াগুলো হঠাৎ ভীষণ ভয় পেয়ে গাড়ির বাঁধন ছিঁড়ে পালিয়ে যায়। গাড়িটা হঠাৎ কাত হয়ে পড়ে, গাড়িটা প্রায় ভেঙে যায়। সৈন্যবাহিনী নিশ্চয়ই পাঠানো সম্ভব হয় না সামান্য কারণের জন্য। আপনি ধরেছেন ঠিকই, তবে গাড়ির গাড়োয়ান আসার আগেই যে ভদ্রলোক অতিথি হবার জন্য আপনি যাচ্ছিলেন, তিনি একটা চিঠি আমাকে পাঠান। কথা বলতে বলতে হেরডেলব্রুক পকেট থেকে একটা চিঠি বের করে, আমার দিকে এগিয়ে দেয় চিঠিটা, বলে, পড়ুন চিঠিটা। আমি চিঠিটা খুলি। লেখা আছে, একজন ইংরেজ ভ্রমণবিলাসী আমার আতিথ্য গ্রহণ করার জন্য আমার কাছে আসছেন। আমার বিশেষ প্রয়োজন সেই ভদ্রলোককে। ভদ্রলোকের সম্পূর্ণ নিরাপত্তার দায়ী দায়িত্ব আপনাকে দিলাম, কেননা অন্ধকার রাত্রে তুষারপাত, নেকড়েদের আক্রমণ ও নিশ্ছিদ্র অন্ধকারে মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে। তাই জানাই, ভদ্রলোকটির সম্বন্ধে যদি সামান্যতম বিপদের কথা মনে পড়ে, তাহলে কোনো মতেই সময় নষ্ট করবেন না। সব রকম চেষ্টা করবেন তাকে বিপদ মুক্ত রাখার জন্য। এ বিষয়ে আপনার উৎসাহ ও প্রচেষ্টা আপনাকে লাভবান করবে। ইতি কুলা। চিঠিটা পড়ার পর আমি আর কথা বলতে পারি না। আমার চারিদিকে যেন সবকিছু বন্ধ করে ঘুরছে। হোটেলের পরিচারিকা যদি ঠিক সময় ছুটে এসে আমাকে না ধরতো, তাহলে আমি হয়তো নিজের ভারসাম্য হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়তাম। আমার মনে হচ্ছে আমি যেন কোনো অদৃশ্য শক্তির হাতের মুঠোয় চলে গেছি। এই চিন্তায় আমি দিকহারা হয়ে পড়ি। সব ঘটনাই আমার কাছে এক দুঃস্বপ্ন বলে মনে হয়। আজ এই পর্যন্ত। পরের সপ্তাহে আবার আপনাদের জন্য নিয়ে আসবো এক নতুন ভৌতিক গল্প। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, ভয় পেতে থাকবেন।